স্টার্ট করি। আমাদের আজকে হচ্ছে গিয়ে একদম বাংলায় কথা বলি, অফিসিয়ালি এটা লেকচার 21 অফ HUM 207 ট্রিপল ই ডিপার্টমেন্টের। আচ্ছা, ট্রিপল ই বাংলা কি? ইলেকট্রিক্যাল না, তড়িৎ প্রকৌশল এরকম সামথিং কিছু একটা, এটা মনে আছে। পুরো বাংলাটাকে বলতে পারবেন? যেটা এটা তো বাংলা তড়িৎ প্রকৌশলী বিভাগ মনে হয়। ইলেকট্রনিক্স এর তো ম্যাম কোনো বাংলা নাই। ইলেকট্রনিক্স এর বাংলা আছে তো, আমি তো এটাই বলে দিলাম। তড়িৎ সামথিং, তড়িৎ। ইলেকট্রিক্যালের বাংলা তো তড়িৎ। ইলেকট্রিক্যালের বাংলা তড়িৎ। আচ্ছা, আমি জেনে জানাবো। আমি যতদূর আমি এটার পুরোটা বাংলা শুনেছিলাম কোথাও। ম্যাম তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশলের কিছু ইলেকট্রনিকের বাংলাতে ইলেকট্রনিক্স আছে, মানে এর তড়িৎ প্রকৌশল বিভাগ বলে আর কি। হ্যাঁ তড়িৎ প্রকৌশল বিভাগ বলে ম্যাম। আচ্ছা, জানার কিউরিওসিটি ছিল, জানতে চাইলাম। তবে আমি শুনেছি যেটা ফুল বাংলা হয়, মানে যেটা বলছেন যে একেবারে হয় না তা না, ফুলটাই বাংলা হয়, কিন্তু অনেক কঠিন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটার বাংলা বলে ওরা, সেখানে তো পুরকৌশল, ওটা তো পুরকৌশল, তো এখানে তো যন্ত্রকৌশল। হ্যাঁ, ওই জন্যই বললাম একদম টোটালি ডিফারেন্ট নেম, এটাই বলছি। তো সেখানে তো আপনাদের আসার কথা। মেকানিক্যালের ওটা তো হচ্ছে যন্ত্রবিদ্যা প্রকৌশল। এখন আসি, সেটা হচ্ছে গিয়ে যে আজকে হচ্ছে আমি নিজে একটা ট্রেনিং সেশন নেব আপনাদের। আপনারা হয়তো জানেন যেটা আমাদের ভিডিও প্রেজেন্টেশনের জন্য, বা আমাদের যে একটা পার্টে আমরা এখন পর্যন্ত টাচ করিনি, হুইচ ইজ ভিডিও প্রেজেন্টেশন। তো ওটার উপরে আমাদের একটা ট্রেনিং সেশন আজকে থাকবে, আজকে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। আমি যদিও একটা বড় টাইম বলছি, 7টা থেকে 8টা ইটস এ হিউজ টাইম। আমার মনে হয় না এত সময় লাগবে। জাস্ট হচ্ছে ফর টাইম বিং, বা আমি যেটাকে বলতে পারি যে দেখা যায় একটা নর্মাল প্রোগ্রাম, যেহেতু আহ, আমি এক্সপেক্ট করছি যে আপনারা আমার বাকি স্টুডেন্টরা জয়েন করবে, সো দেয়ার উইল বি অ্যাট লিস্ট 40 to 60 স্টুডেন্ট। তো এতগুলো স্টুডেন্টকে হ্যান্ডেল করে প্রোগ্রামটাকে শিখিয়ে আসতে গেলে মোটামুটি ½ 40 মিনিটস এর মতো একটা ডিউরেশনের প্রোগ্রাম রান করতে হয়। এরকম ডিউরেশনের একটা প্রোগ্রাম হবে। এখানে হচ্ছে গিয়ে আপনার জয়েন করাটা ম্যান্ডেটরি, মানে ফ্রম মাই কোর্সেস আপনি যেই ডিপার্টমেন্টেরই হন না কেন, আপনাদের জন্য এটা আমি ম্যান্ডেটরি করে দিয়েছি, বিকজ এটা আমার কোর্সেরই ইনিশিয়েটিভ। আমি জিনিসটাতে কাজ করছি, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গিয়ে যে এখানে যেটা শেখানো হবে, এই শেখানোর জন্যই আসলে মানে আপনাকে শিখাবো বিধাই আসলে এইভাবে এত কষ্ট করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা। আপনাকে শিখাবো তো আপনি, আপনাকে শেখাতে চাচ্ছি, আপনার জন্য প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি, আপনি প্রোগ্রামে আসলেন না, তাহলে তো আসলে আমার বিষয়টা ভালো লাগবে না, তাই না? তো এই জন্যই হচ্ছে গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের জন্য এটা হচ্ছে ম্যান্ডেটরি। এবং এইখান থেকে মানে আমি সাধারণত ভিডিও প্রেজেন্টেশন যখন নেই, তখন হচ্ছে গিয়ে আহ আমি যখন ভিডিও প্রেজেন্টেশনটা নেই তখন হচ্ছে দেখা যায় যে আপনার আমি যখন ভিডিও প্রেজেন্টেশনটা দিই, এর আগের সেমিস্টারের এক্সপিরিয়েন্স বলছে, বা আমি 2-3টা সেমিস্টার ধরে সেটা প্র্যাকটিস করছি। সেই জায়গায় আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে আমি যেটা করি, আমি একটা ক্লাসে দেখিয়ে দিতাম যে কিভাবে আসলে কাজটা করতে হয়। তো এইটাই এবার ওইভাবে না দেখে এটা একটা ইউনিফর্ম প্ল্যাটফর্মে দেখাবো, সব ক্লাসের জন্য একসাথে দেখিয়ে দিব, এটুকুই দুটোর মধ্যে ডিফারেন্স। তো ওইখান থেকে আমি আসলে কাউন্ট করা শুরু করতাম মার্কিং এর স্টেপ গুলা, যে ওই দিন লার্নিং লার্নিং স্টেজে কে কে ছিলেন, কে কে ছিলেন না, সেখান থেকে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা শুরু করতাম। করে হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা শুরু করতাম, করে হচ্ছে কি আমি যেটাকে বলছি যে যেখানে ক্যালকুলেট মানে আপনাদের মার্কিং দেওয়া, সেটা তো আজকের সেশন এই জন্যই বাবা বলছে ইটস ম্যান্ডেটরি সেশন। এবং যে বললাম এটা যেহেতু স্পিকার আমি বলতে পারি, মেইন হোস্টই আমি বা স্পিকার আমি, ইনশাল্লাহ যাতে দোয়া করেন প্রোগ্রামটা যাতে ঠিক মতো শেষ করতে পারি। অনেক চিন্তা আছে, অনেক এটা নিয়ে খুব মানে টেনসড আমি প্রোগ্রামটা নিয়ে, তো ওই জন্যই বললাম একটু দোয়া করেন ঠিক মতো যে শেষ করতে পারি। তো ইনশাল্লাহ এটার তো পার্টিসিপেন্ট লিস্ট তো আমার কাছেই থাকবে, তো এই জন্যই বললাম এটা আপনাদের জন্য ম্যান্ডেটরি। এবং এটার সাথে আমি একটা গুগল ফর্ম অ্যাড করবো, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, একটা গুগল ক্লাসরুমই ওপেন করতে পারি এটার জন্য, যেখানে আপনাদেরকে ওই ওই সেশনের মধ্যে কিছু টাস্ক দেবো, ছোট টাস্ক। ওটা ওখানে কাজটা আপনার ওখানেই সাবমিট করবেন, ওটার উপর মার্কিং থাকবে। বা আমাদের একটা সার্টিফিকেশনের বিষয় আছে, তখন ওইখান থেকে টাস্কটা দেখে হয়তো আমি দিব। তো এই জিনিসগুলো যেহেতু সবকিছু শেয়ার করবো, তো আপনি যদি নিজেই আসলে
অ্যাটেন্ড না করেন সেখানে আমি আপনাকে তো জোর করবো না অবশ্যই, কিন্তু যেটা হবে যে আমি আপনার যে প্রেজেন্টেশন থেকে সেখান থেকে অবশ্যই এখানে মার্কস ডিডাকশনে যাবে, যেহেতু এটা আপনার জন্য এই কাজটা করা, আদারওয়াইজ আমি এই কাজটা করতে যেতাম না। এটার জন্য আমাকে এই সিচুয়েশনে অনেক বেশি হ্যাসেল নিতে হয়েছে, তো সেই হ্যাসেল গুলো আমি নিতাম না। তো আজকে টপিকে চলে যাই। আমরা অলরেডি আমাদের চ্যাপ্টার 5 যেটা, সেটার বেশ অনেক অংশ পড়ে ফেলেছি। আমরা আমাদের রেফারেন্স বুকের ম্যাক্রো পার্টটাতে আছি এবং এটা চ্যাপ্টার 5 এর আমরা অলরেডি সিপিআই পর্যন্ত পড়ে ফেলেছি। জি বলেন। ম্যাম আমাদের রেগুলার অ্যাসাইনমেন্ট সম্পর্কে তো কিছু জানালেন না। স্যার এটার অ্যান্সারটা মানে আর বাকি পোর্শন গুলো মার্কিং কিভাবে করে এটা নিয়ে বহুবার কথা বলেছি, তারপর কনফিউশন থাকলে একটু কাইন্ডলি ফার্স্ট ক্লাসের লেকচারটা একটু শুনে নেবেন। ওখানে দেখবেন যে আমি একদম 100 মার্কস আমি কিভাবে কোন পার্ট থেকে দিচ্ছি পুরোটা ডিস্ট্রিক্ট মানে পুরোটা এক্সপ্লেন করেছে। তো আমরা লাস্ট ক্লাসে যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি ইনফ্লেশন নিয়ে স্টাডি করেছি। ওই যে গ্রুপ অ্যাসাইনমেন্টের মার্কস কিভাবে দেবো এটা মনে বহুবার আমি বলেছি, প্রজেক্ট বা ওটার মার্কসটা আমি কিভাবে দিই। তো ওখানে একটু এখন যদি কোশ্চেন থাকে তাহলে একটু কাইন্ডলি ফার্স্ট লেকচারটা ফলো করবেন, ইউ উইল ফাইন্ড আউট দ্য অ্যান্সার। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই চ্যাপ্টারটা অলরেডি স্টার্ট করেছি এবং এখানে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পড়ছিলাম যে হোয়াট ইজ ইনফ্লেশন অর ডিফ্লেশন এন্ড হোয়াই ইট ক্রিয়েটস প্রবলেম, এই জিনিসগুলো আমরা কিন্তু পড়েছি। আচ্ছা, দেন আমি সিপিআই টা কি স্টার্ট করেছিলাম বা সিপিআই নিয়ে কোনো হিন্টস দিয়েছি কিনা? না ম্যাম, লাস্ট ক্লাসে হচ্ছে ইনফ্লেশন এবং ডিফ্লেশনের যে প্রবলেমটা আছে ওটা নিয়ে ডিসকাস করা হয়েছে। আচ্ছা, সিপিআই তে যাইনি। ওকে, থ্যাংক ইউ। So in today's class, actually, I will focus on the topic that is how we're going to calculate the inflation rate. So to calculate the inflation rate, there are two approaches. One approach is called CPI, Consumer Price Index. Another approach is called Producer Price Index, PPI. So most widely used approach is Consumer Price Index, which is CPI. So using that approach, actually আমরা যেটা করব যে আমরা একটা মার্কেট বাস্কেট নিব, সেই মার্কেট বাস্কেট থেকে প্রাইস কম্পারিজন করব এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা মার্কেট সার্ভের মাধ্যমে সেই মার্কেট বাস্কেটের ভ্যালুটা ফাইন্ড আউট করব এবং দেন হচ্ছে গিয়ে সেখান থেকে ইচ ইয়ারের সিপিআই টা বের করে নিব। ফ্রম দিস ফর্মুলা আমরা এটা অবশ্যই শিখবো এবং পরবর্তীতে যেটা হবে যে সেই ফর্মুলা থেকে আমরা পরবর্তীতে ইনফ্লেশন রেটটা ক্যালকুলেশন করা শিখবো। ইনফ্লেশন রেট ক্যালকুলেশনটা অনেকটা এরকম হবে যে সিপিআই অফ দিস ইয়ার মাইনাস সিপিআই অফ লাস্ট ইয়ার ডিভাইডেড বাই সিপিআই অফ লাস্ট ইয়ার মাল্টিপ্লাই বাই 100। আপনি যদি পেন অ্যান্ড পেপার না নিয়ে বসেন, কাইন্ডলি পেন অ্যান্ড পেপার নিয়ে বসেন এবং আজকের সেশনটা যখন আমাদের হবে 7টার সময়, ওই সময় অবশ্যই হাতের কাছে একটা ডিভাইস অ্যাভেলেবেল রাখবেন। বেটার হয় হচ্ছে একটা ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে বসলে। যদি সেটা নিয়ে না বসতে পারি তাহলে আমরা যাতে একটা মোবাইল ডেটা সহ মানে এমন ভাবে একটু ভালো কনফিগারেশনের একটা মোবাইল রাখলে আমাদের জন্য সুবিধা হবে। সেক্ষেত্রে আমি যখন কাজগুলো করাবো তো আমার সাথে প্র্যাকটিস করে ফেলতে পারবেন, এই জন্য বলছি। ওকে, সো কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি কি সেটা একটু দেখি। একটু বইয়ের ডেফিনেশনটা আগে দেখি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বলছে যে every month the Bureau of Labor Statistics, which is BLS of USA, measures the price level calculated by the Consumer Price Index CPI, which is a measure of the average of the prices paid by the urban consumers for a fixed basket of consumer goods and services. আচ্ছা, এখানে হচ্ছে কি বললো আগে একটু বুঝার চেষ্টা করে। প্রত্যেকটা দেশের একটা স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো থাকে who conduct every kind of statistical research. So for example, in Bangladesh it's done by the Bureau of Statistics, Bangladesh Bureau of Statistics, এভাবে কিন্তু এটা যায়। তো ইউএসএ তে যেটা হয়, যেটা আমরা জানি যে আমরা এখন আনএমপ্লয়মেন্ট নিয়ে পড়ছি, ইটস রিলেটেড উইথ দ্য লেবার মার্কেট, সো অবভিয়াসলি they have another statistical department, Bureau of Labor Statistics. They conduct a survey which is called Consumer Price Index CPI, which actually measure, এখানে আমার একটু অ্যালার্জি আছে যে আরবান কনজিউমার বলছে। আমরা যখন বাংলাদেশের বেসিসে বলি বা আমরা যখন আসলে কাজ করি, আমরা স্পেসিফিকলি আরবান কনজিউমারদের নিয়ে কাজ করি না, আমরা সব কনজিউমারদের নিয়ে কাজ করতে, আর স্পেসিফিকলি আরবান কনজিউমার ধরে নিয়ে না। এখানে তো যেটা বলছে যে which measures the average price paid by the consumer
ফর এ ফিক্সড বাস্কেট অফ গুডস এন্ড সার্ভিসেস। আচ্ছা, এখানে আসলে বোঝাতে চাইলে যে আমরা একটা ফিক্সড মার্কেট বাস্কেট থাকবে, সেটার জন্য আমরা হচ্ছে গিয়ে ওটার প্রাইসটা মেজার করার জন্য ওটার প্রাইসটা মেজার করার জন্য ফিক্সড মার্কেট বাস্কেটটা বলতে আমরা কি বুঝতেছি সেটা আসলে বোঝা দরকার। আচ্ছা, আমি একটু আমার পাওয়ার পয়েন্ট স্লাইডটা, এটার সাথে যে রিলেটেড যে পাওয়ার পয়েন্ট স্লাইড আছে ওটা একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। মানে দেখি বুঝতে পারবেন যে আসলে এখানে আমি ইয়াটা দিয়ে কি বুঝিয়েছি, মানে আপনার ফিক্সড মার্কেট বাস্কেটটা দিয়ে কি বুঝাচ্ছি এটা বোঝার জন্য আমি জাস্ট যাচ্ছি। আমি যদিও বলেছিলাম যে স্লাইডটা একটা বেসিক স্লাইড বানানো, এই স্লাইডটা আসলে তেমন কোনো ইম্পর্টেন্স রাখে না। তো এখানে যেটা ইম্পর্টেন্স রাখে না, এখানে যেটা হচ্ছে গিয়ে যে দেখেন সিপিআই পড়ানোর আগে ওটা ছবি দিয়েছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আমরা এখানে একটা বাস্কেট দেখতে পাচ্ছি, বাস্কেটে বিভিন্ন প্রোডাক্ট রাখা, এখানে মোস্টলি আমরা ফুড আইটেম দেখতে পাচ্ছি। So mainly, when we're going to measure the CPI, there will be a market basket for us, a invisible or imaginary market basket for us. That market basket actually contain the average, or I can say the basic need you need according to your living standard and obviously according to that economy. আমাদের দেখা যায়, আচ্ছা বাংলায় বলি এটা, সিপিআইটা যখন আমরা আসলে ক্যালকুলেশন করবো, আমরা একটা মানে ইমাজিনারি একটা মার্কেট বাস্কেট, ওই যে আমরা যেমন যখন সুপার শপ গুলোতে যাই আমরা যে বাস্কেট একটা ক্যারি করি না, এরকম একটা বাস্কেট আমরা ইমাজিনারি বাস্কেট চিন্তা করে নিব, যে বাস্কেটের ভিতরে অ্যাকর্ডিং টু মাই লিভিং স্ট্যান্ডার্ড এন্ড আমার ইকোনমি, এই যে ইকোনমিটা কথা এখানে মেনশন করলাম এই কারণে, বাংলাদেশের ইকোনমি ওয়াইজ, বাংলাদেশের যে লিভিং স্ট্যান্ডার্ড ওয়াইজ আমি কিন্তু ট্রান্সপোর্টেশনের জন্য কখনোই ওন ভেহিকেল চিন্তা করি না। আমি ট্রান্সপোর্টেশনের জন্য সবসময় কিন্তু আমরা এটাই চিন্তা করব যে আমার হচ্ছে গিয়ে মানে আমার যেটা হবে যে আমার কার থাকবে, পার্সোনাল কার থাকবে, এটা কিন্তু অ্যাবসার্ড একটা ব্যাপার। আমি বাংলাদেশের বেসিসে যখন হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশনটা চিন্তা করব, তখন কিন্তু দেখা যাবে যে আমি সেখানে চিন্তা করব যে আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে কাজ করব, এরকম চিন্তাটাই কিন্তু আমি এখানে করব। তো যেটা বলছি, আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে যে এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স যখন আমি মেজার করব, তখন এরকম একটা মার্কেট বাস্কেট আমাদের সামনে আসবে, যে মার্কেট বাস্কেটটা আমার লিভিং স্ট্যান্ডার্ড ওয়াইজ এবং আমার দেশের ইকোনমি ওয়াইজ যে লিভিং স্ট্যান্ডার্ড সেটার উপর ডিপেন্ড করবে। যেমন বাংলাদেশে যদি এরকম একটা ইনভিজিবল আমি একটা মার্কেট বাস্কেট চিন্তা করি, সেখানে আমার মোস্টলি আমি যে আর্ন করছি এটা ম্যাক্সিমাম চলে যাবে হচ্ছে আমার ফুড পারপাস, দেন আমার চলে যাবে হচ্ছে শেল্টার পারপাস, তারপরে কিছু অংশ থাকবে যেটা আমি ক্লোদিং এ খুব একটা লো অ্যামাউন্ট ইউজ করব, তার থেকেও লোয়ার অ্যামাউন্ট ইউজ করব হচ্ছে গিয়ে এডুকেশনে, আর সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্টটা ইউজ করবো হচ্ছে হেলথ কেয়ারে দেখা যাবে খুবই জিরো, এবং খুব অসুস্থ না হলে দেখা যায় যে আমরা হেলথ কেয়ার সার্ভিসই নেই না, আমাদের কিন্তু অনেকটা সিস্টেমটা অনেকটা এরকম। এবং ফাইনালি যেটা হবে যে রিক্রিয়েশন বা এন্টারটেইনমেন্ট এই ধরনের পারপাসে আমাদের কিন্তু স্পেন্ডিং নেই। তো এটা আমাদের দেশে লিভিং স্ট্যান্ডার্ড ওয়াইজ এরকম, বাট আমি যদি ইউএসএ তে যাই দেখা যাবে যে ওদের ফার্স্ট যে কস্টিং যে ফ্যাক্টরটা যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে হাউজিং, হাউজিং এ প্রচুর স্পেন্ড হয়। দেন ওদের যে ফুডের সাথে আপনি দেখবেন যে ওদের আসবে বেভারেজ, ওদের দেশে হয়তো ওদের কালচারটা এরকম যে যেখানে ওদের একটা মানে ড্রিঙ্কস বা বেভারেজটা কনজিউম করে এটা ওদের কালচারের সাথে যায়, তো ওটা আমার দেশে যায় না, ওদের দেশে যায়, এইভাবে তো সে মেজার করলে হবে না, যেই দেশের যে লিভিং স্ট্যান্ডার্ড যেরকম সেই ওয়াইজ। আবার দেখবেন যে ওদের ট্রান্সপোর্টেশন পারপাস অর্থাৎ কমিউনিকেশন এই সেক্টরে আমাদের খরচটা অনেক কম, বিকজ খরচটা কম কারণ হচ্ছে গিয়ে যে আমি আমাদের আমাদের যেমন হচ্ছে গিয়ে যে বললাম আমাদের পাবলিক ট্রান্সপোর্ট বা আদার্স কিছু ইউজ করতে হচ্ছে, ওদের কিন্তু সেটা নাই, ওদের পার্সোনাল ভেহিকেলই থাকে সবার। তো আমার যেখানে নিজের কার আমি ওন করি, আমি তো নিশ্চয়ই বাসে করে চলবো না। এই জন্য আমি বলছি যে এরকম একটা ইনভিজিবল একটা মার্কেট বাস্কেট আমি চিন্তা করে নিব, যেটাতে আমার অ্যাকর্ডিং টু মাই লিভিং স্ট্যান্ডার্ড এবং অবভিয়াসলি আমার ইকোনমিক কন্ডিশন ওয়াইজ ওই দেশের ইকোনমিটা আসলে কিরকম সেই ওয়াইজ একটা ইনভিজিবল মার্কেট বাস্কেট চিন্তা করে এখানে গুডস এন্ড সার্ভিসেস বোথ থাকবে। সেটার জন্য মান্থলি আমি যে অন অ্যান অ্যাভারেজ পেমেন্ট করছি সেই প্রাইসটাকে আমরা বলছি কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এখন বলুন এত কঠিন জিনিস ম্যাডাম, আমি তো কিভাবে সার্ভে করবো আর আমি কিভাবে মনে রাখবো? এই কাজগুলো কোনোটাই আপনাকে করতে হবে না। এই কাজ করার জন্য বাংলাদেশের জন্য যে বলছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আছে বা ইউএসএ তে তো যে বিএলএস আছে, তারা এই কাজগুলো করে থাকে।
So তাহলে আবার একবার বলি, তাহলে what is consumer price index? Consumer price index means it's the average of the price paid by the especially the consumer for a fixed basket of goods and services. So now let's see what's the fixed basket for US's economy. That basket is shown by this figure that is 5.6 number figure. So in this CPI basket, that means that imaginary basket. So basically it's weighted sum on 100%. That means 100% এর মধ্যে আমি কত percent use করছি সেটাই দেখানোর জন্য. So for example, in US, according to US's living standard and their economy, they have to spend 42% on housing purposes. And for example, on recreation, they spend 6% of their whole income. So আমাদের দেশে কিন্তু রিক্রিয়েশনের জন্য এরকম স্পেন্ডিংটা নাই, or almost সেম আমি অ্যামাউন্টটা স্পেন্ড করছি হচ্ছে ফর দ্য মেডিকেল কেয়ার পারপাস 7%. আমাদের দেশে কিন্তু যদি আমরা দেখি কয়েকটা ফ্যামিলি আছে দেখেন তো যে প্রতি মাসে মেডিকেল পারপাস একটা বিশাল অ্যামাউন্ট স্পেন্ড করে। আমরা সিক না হলে বাংলাদেশের যে ট্রেডিশন, বা আমরা নিজেরা সিক না হলে আমরা সাধারণত ডক্টরের কাছেই যাই না, এটাই হচ্ছে আমাদের ট্রেন্ডটা এটাই বলে। তো সেখানে আমরা কি হেলথ কেয়ার যাবো, ওইটা জাস্ট ওদের দেশের বেসিসে আমরা একটা দেখছি এখানে, এবং আমরা এখানে হচ্ছে গিয়ে এটা 100% এর মধ্যে ওয়েটেড সাম হিসেবে আমরা এটাকে দেখাই। এখন আসি তাহলে প্রথমে আমাদের যেটা হবে এই সিপিআইটা তাহলে আমরা বুঝলাম, এই সিপিআই বাস্কেটটা আমাদের বুঝলাম। এখন আমরা দেখবো যে সিপিআইটা ক্যালকুলেশন করব এবং সেখান থেকেই পরবর্তীতে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ইনফ্লেশন রেট সেটা ক্যালকুলেশন করা শিখবো। একটু কষ্ট করে আমি একটা এখন আমি একটা জায়গা হাইলাইট করছি, যে একটু আগে যেভাবে হাইলাইট করলাম গ্রিন কালার দিয়ে, কষ্ট করে একটু ফর্মুলাটা আগে এখনই লিখে ফেলেন। প্রথমে টাইটেল দেন সিপিআই, তারপর পাশে লেখেন হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, দিয়ে এখন যে হাইলাইট করলাম এই অংশটা, এই ফর্মুলাটা একটু লিখে ফেলি। সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স লিখে ফর্মুলাটা লিখে ফর্মুলাটা লিখে ফেলেন, লিখতেই হবে। এবং আজকে যে বলছি জি ম্যাম। ম্যাথমেটিক্যাল পোর্শন আসছে, তো সেখানে এটা আসবে, একটু একটু কষ্ট হলেও লিখতে হবে। জি ম্যাম। আই হোপ সবাই লিখেছেন। সো আসি তাহলে সিপিআই তো ক্যালকুলেশন বুঝলাম যে এখানে একটা ফর্মুলা আছে, তো মার্কেট বাস্কেট, কস্ট অফ মার্কেট বাস্কেট, এখানে অনেকগুলো কথা আছে, এগুলো বুঝতে পারছি। তার একটু স্টেপ গুলো দেখে আসি, হাউ উই আর গোইং টু ক্যালকুলেট দ্য সিপিআই, হোয়াট আর দ্য স্টেপস, তাহলে ক্লিয়ার হবে। First of all, we have to select the CPI basket, that invisible basket. Already I told you how we are going to select the market basket. Actually, it will depend on the economy, especially obviously in your living standard, and obviously the economy you belong. So obviously, Bangladesh CPI basket will be differ from India CPI basket or US CPI basket. It differs from economy to economy. Okay, then second thing will be the conducting the monthly price survey. It's actually done by the government authority, not by you or me. So এখানে যেটা হয় যে on an average what I'm going to pay for, like বাংলাদেশে একটা সিপিআই বাস্কেট আছে, ওটার জন্য আমি মান্থলি ধরেন কত খরচ করছি। যেমন বাংলাদেশের সিপিআই বাস্কেট ধরে নিলাম 5টা প্রোডাক্ট আছে, food, clothes, shelter, healthcare, education. So for food purposes, like in January what I have spent, then February, then March, April, May, June, July, এভাবে 12 month এর আমি হিসেব করে I can find out the average value.
এভাবে করে বাকি কম্পোনেন্ট গুলোর এভারেজ ভ্যালু বের করে এই যে এটা একটা ওয়েটেড সাম আকারে এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছিলাম এরকম এই বাস্কেটটার ওয়েটেড সাম এই ভ্যালুটা বের করে নিয়ে আসা যায়। আচ্ছা, এখান থেকে আসলে আমরা হচ্ছে গিয়ে উই ক্যান কন্ডাক্ট দ্য মান্থলি প্রাইস সার্ভে, দেন ফাইনালি ক্যালকুলেটিং দ্য সিপিআই। এরপর ওই যে ফর্মুলাটা দেখালাম সেই ফর্মুলাটা আমি সেখান থেকে সিপিআই টা ক্যালকুলেশন করতে পারবো। মান্থলি প্রাইস সার্ভে এটার জন্য হচ্ছে গিয়ে যেমন এখানে ইউএস এর কথা বলেছে যে বিএসএল এটা ক্যালকুলেট করার জন্য মোর দ্যান 8,000 প্রোডাক্ট গুডস এন্ড সার্ভিসের হচ্ছে গিয়ে প্রাইসটা তারা রেগুলার বেসিসে চেক করে। বাংলাদেশের প্র্যাকটিসটা আমি ডিটেল জানি না বা এটা নিয়ে কিভাবে হয় এটা নিয়ে খুব ডিটেলিং নাই, তো এই কারণে বাংলাদেশে এটা বলতে পারো। ইউএস এর কথাটা বলা আছে সেটা বললাম যে 80,000 প্রোডাক্টের উপরে এরা কাজ করে, ওদের সিপিআই বাস্কেটটা যখন ওরা মেজার করতে যায় এরকম একটা ওয়াইড রেঞ্জে ওরা কাজটা করছে, এটাই বলছে। আচ্ছা, এবার আসি যে সিপিআই ক্যালকুলেশনে যে কিভাবে যাব। আমরা যেহেতু ফর্মুলাটা দেখলাম ওই ফর্মুলার ক্যালকুলেশনটা বলছে, obviously we have to find out the base year. After that we have to calculate the CPI basket at base year prices, then find out the CPI basket at different current year prices. Then that current year cost of CPI basket at current year will be divided by the cost of CPI basket at base year, and the whole thing will be multiplied by 100. So from there we can calculate the CPI of each year. যেটা বলছিলাম যে সিপিআই বের করার জন্য আমাদের একটা বেজ ইয়ার অবশ্যই ধরে নিতে হবে এবং সেই বেজ ইয়ারের কস্ট কতটুকু হচ্ছে, অর্থাৎ সিপিআই বাস্কেট যেটাই বাস্কেটটা আমরা পাচ্ছিলাম সে বাস্কেটটার কস্ট কেমন হবে সেটা বের করে নিতে হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা কারেন্ট ইয়ারের জন্য সিপিআই বাস্কেটের কস্টিংটা আমরা পাবো। দেন যদি কারেন্ট ইয়ারের কস্ট অফ সিপিআই বাস্কেটকে আমরা বেজ ইয়ারের কস্ট অফ সিপিআই বাস্কেট দিয়ে ডিভাইডেড করি, দেন পুরো টার্মটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, we will find out the value of CPI, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আমরা এটা কিন্তু এখানে পেয়ে যাব। আচ্ছা, সো আমরা এখান থেকে যদি এটা একটু টেবিল আকারে যাই, টেবিল আকারে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের বই একটা সিম্পল ক্যালকুলেশন দেওয়া আছে। অবভিয়াসলি আগেরটাই যেমন আমরা যখন জিডিপি মেজারমেন্টে গিয়েছিলাম, দেয়ার ইজ নো ইউনিফর্ম ক্যালকুলেশন। আপনাদের বই এই পার্কিনের বইয়ে নাই, ইভেন হচ্ছে গিয়ে সেম কোর্স মানে সেম ম্যাক্রোর জন্য আমরা ম্যানকিউ রেফারেন্সটা ফলো করতে পারি, ইভেন উনার বইতেও এটার ক্যালকুলেশনটা প্রপার ওয়েতে দেওয়া নেই, এটা দেওয়া আছে টোটালি ডিফারেন্ট একটা বইয়ে, সালভেটরের বইয়ে দেওয়া আছে, যেটা আমি আসলে আপনাদেরকে তাহলে আমার যেটা হতো 3টা রেফারেন্স দেওয়া হয়ে যেত এবং একটা জাস্ট ম্যাথস এর জন্য আমার একটা বই ধরতে হতো। আপনারা হয়তো ভাবতেন যে ম্যাডাম খালি এটার পরে এটা একটার পর একটা বই পড়াচ্ছে, তো আমি ওটা যেমন করিয়ে নিয়েছি শিখিয়ে নিয়ে আসছে আপনাদেরকে। এখানে আবার সেটা না, এখানে এই টেবিল 5.1 এটা সুন্দরভাবে করে দেওয়া আছে। একটা এক্সাম্পল আমরা এটা ধরেও করতে পারি, তারপরে আমি একটা তো অবভিয়াসলি এক্সাম্পল দেখাবো, সেখান থেকেও আমরা কাজ করবো, সেটাই বলতে চাচ্ছিলাম। এবং নেক্সট ক্লাসে আপনাদের একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দেবে, and you know it's a very important thing for us because from there I will adjust your one class test and your group activities, so don't miss that. আজকে হয়তো শিখবো, নেক্সট ক্লাসে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিসটা পার্টিসিপেট করবো। সো এখানে যেটা হবে যে আমরা যখন সিপিআই ক্যালকুলেশনে যাব, দ্য মার্কেট বাস্কেট উইল বি ফিক্সড, আমাদের এরকম মার্কেট বাস্কেট দেওয়া থাকবে। সো ফর এক্সাম্পল হিয়ার দে আর টকিং অ্যাবাউট 2 years, one is 2010, another one is 2011, and the market basket is fixed, which is for oranges we are consuming 10 kg of oranges and per year, obviously এখানে ক্যালকুলেশনটা তো ইয়ারলি আসছে, and for haircuts we will take 5 haircuts per year, এরকম একটা হিসাব আছে। এটা 2010 এও যেমন বাস্কেটটা সেম হবে, 2011 এও বাস্কেটটা সেম হবে। ইউ ক্যান আস্ক মি ওয়াই দ্য মার্কেট বাস্কেট ইজ কনস্ট্যান্ট হিয়ার, বিকজ মার্কেট বাস্কেটটা কিন্তু ডিফারেন্ট হবে না, যেহেতু আমরা প্রাইস লেভেলের মধ্যে কম্পারিজনটাতে আসছি, সেখানেই তো আমি আসলে ইনফ্লেশন রেট পাবো। তো এখানে কিন্তু মার্কেট বাস্কেটের মধ্যে আমার কোনো ডিফারেন্স থাকবে না, অর্থাৎ আমরা সেম মার্কেট বাস্কেট নিয়ে আপনি বলতে পারেন যে আমি ধরেন ম্যাডাম 5 ইয়ার্স এর ইনফ্লেশন যখন বের করবো বা সিপিআইটা যখন আসবে, তখন কি সব পূর্ণটা ক্ষেত্রে আমার বাস্কেট সেন্টার না, অবভিয়াসলি। এবং বাস্কেটটা এই যে বললাম যে আমি মেনশন করে দেবো হোয়াট উইল বি দ্য মার্কেট বাস্কেট। ওকে, সো এইটা ডিফারেন্ট ইয়ারে মার্কেট বাস্কেট গুলো দেওয়া আছে। তারপরে যেটা করেছি জাস্ট এটাকে টেবিল আকারে সাজিয়ে নিয়েছি, ইভেন আমিও যখন ম্যাথসটা করি টেবিল আকারেই করি। আপনারা হয়তো জানেন যে আপনাদের যে কোশ্চেনটা দেওয়া হয় এটা একটা সলিউশন হচ্ছে গিয়ে আমাদেরকে প্রোভাইড করতে হয়। আমি যখন ওখানে আপনাদের এবার যে কোশ্চেনটা দিয়েছি ফর ফাইনাল টার্ম এক্সামিনেশন, ওটা সলিউশনটা কত এই আচ্ছা ওপেন বুক এক্সাম আপনারা তো জানেনই আপনাদের ম্যাথস আসবে,
সিপিআই থেকেও ম্যাথস আছে, মানে ইনফ্লেশন রেট থেকেও ডেফিনেটলি ম্যাথস আছে। তো সেটাও কিন্তু আমার সলিউশন সাবমিট করতে হয়েছে। সলিউশনটা সাবমিট করার সময় আমি কিন্তু এই কাজটা করেছি, অর্থাৎ এই যে টেবিল আকারে দিয়ে দিয়েছি। আচ্ছা, তো যেটা বলছিলাম, অরেঞ্জেসটা যখন আমরা বের করছি, এটা যখন কস্ট অফ সিপিআই বাস্কেট বের করছি, আমরা আগের মতো ওই যে নমিনাল জিডিপির মতো কোয়ান্টিটি ইজ মাল্টিপ্লাইড বাই দ্য প্রাইস এভাবে আমরা বের করছি, এবং সেখান থেকে উই ফাইন্ড আউট দ্য টোটাল কস্ট, যেটাকে বলা যায় প্রাইস টাইমস কোয়ান্টিটি, সেখান থেকে আমরা পাচ্ছি এবং কস্টটা বের করে নিচ্ছি ফর ইচ প্রোডাক্ট। লাইক ইন 2010 আমরা এটা বের করে নিলাম ফর অরেঞ্জেস 10 টাইমস 1, সেখান থেকে একটা ভ্যালু বের করলাম। আবার একইভাবে হেয়ার কাটেরও ভ্যালু বের করলাম 5 টাইমস $8, তো সেখান থেকে 40 পেলাম। দেন এই দুটোকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সাম আপ করে নিলে আমরা we can find out the cost of CPI basket of 2010. In the same way, for 2011, same thing were done again. That is the price times quantity. Then the values, we adjusted the values. Then we find out for 2010, the cost of CPI basket was 50 units. Sorry, $50, and in 2011, the cost of CPI basket is $70. এখন ঝামেলাটা যেটা হলো যে here 2 years, and we know if the teacher doesn't mention which one is the base year, in that cases the oldest one will be the base one. So here 2010 is the oldest one, so that's why it will be our base year. So according to the formula, we know the CPI of each year will be like this, that is the cost of CPI basket at current year divided by the cost of CPI basket of base year. Then the whole thing will be multiplied by 100. So for 2010 আপনি বলতে পারেন yes ম্যাডাম এটা তো বেজ ইয়ার, কিন্তু বেজ ইয়ারের জন্য যে সিপিআই বের করা যাবে না এমন তো কোনো কথা নাই। তো বেজ ইয়ারের জন্য কি করলাম, কারেন্ট প্রাইসে ওদের হচ্ছে 50, বেজ ইয়ারের প্রাইসে হচ্ছে $50, দ্যাট ডিভাইড দেন দ্যাট উইল বি মাল্টিপ্লাই বাই 100, সেটার অ্যান্সার আসলো 100। আর তো আপনার প্রশ্ন হতে পারে ম্যাডাম এটা তো সবসময় তাহলে বেজ ইয়ারের জন্য 100ই আসবে অন দ্য সিম্পল ক্যালকুলেশন, যেটা বলে হ্যাঁ এটা বলতে পারেন। আচ্ছা, 2011 এটা যখন বের করছি, at 2011 the cost of CPI basket was $70, but the base year price এটা হচ্ছে $50, so 70 divided by 50, then the whole thing is multiplied by 100, so we find out the CPI of 2011 is 140. তো এই জি আমাদের কি এখানে বেজ ইয়ারটা বলে দেওয়া থাকবে কোশ্চেনে? ক্লাস টেস্ট দিয়েছেন না? জি দিয়েছি। ওখানে কি মেনশন করেছিলাম? জি করেছিলেন। আচ্ছা, অনেক সময় মেনশন করি, অনেক সময় করি না, বাট এটাই হওয়ার বিষয়। তবে সিপিআই এর ক্ষেত্রে সাধারণত মেনশন করা থাকে, আর না থাকলে ওই যে পুরাতন বছরটাকে, সবচেয়ে পুরাতন বছরটা ধরে নিব। তো এইভাবে করে হচ্ছে আমি সিপিআই এর ভ্যালুটা বের করব। এবার ইনফ্লেশনের ফর্মুলাটা একটু লিখে নিই। দেখেন এটা আবারও গ্রিন কালার দিয়ে হাইলাইট করলাম। ইনফ্লেশনের ফর্মুলাটা লেখার পর আমি একটা ওয়ার্ড ফাইলে চলে যাব, যেখানে আমরা সেটা হ্যান্ডস অন প্র্যাকটিস করব। আমরা যেখানে টেবিলটা দেওয়া থাকবে সেই টেবিলটা থেকে আমরা হচ্ছে করতে একটু টাইম দিচ্ছি। আবার ইনফ্লেশনের ফর্মুলা, ইনফ্লেশন রেটের ফর্মুলাটা লেখেন। ওকে, সো আই থিঙ্ক ফর্মুলাটা লিখে ফেলেছেন। তো আমি এটার জন্য একটা ওয়ার্ড ফাইলে চলে যাব। সেখানে হচ্ছে গিয়ে যেভাবে করি আমি একটা, এবং কোশ্চেনটা সম্পর্কে আইডিয়া পাবেন যে কোশ্চেন গুলো কিভাবে দিতে পারি। তো এটা থেকে আসছে। আচ্ছা দেখেন, এখানে একটা টেবিল দিয়েছি এবং লিখেছি ফাইন্ড আউট the inflation rate of 4 years using the following information, where the consumption bundle is 5 boxes of chocolate and 3 boxes of ice cream, which means the consumption bundle already mentioned there.
So আমি কিন্তু এইভাবে কনজাম্পশন বান্ডেল দেখা যাবে আগে থেকে মেনশন করে দিব, আপনাকে এটা ওয়ারিড হতেই হবে না। দেন যেহেতু 4টা বছর ছিল, এই যে 2015, 16, 17, 18 এখানে মেনশন করে দিয়েছি 2015 ইজ দ্য বেস ইয়ার। সো 4টা বছর দেওয়া আছে, 4টা বছরে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট চকলেট এন্ড আইসক্রিমের কিন্তু প্রাইস গুলো আমার এখানে মেনশন করা আছে, আমি এভাবে মেনশন করে দিয়েছি। একটু জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, অথবা ওটাও সমস্যা না, মানে জাস্ট টেবিলটা কিরকম হতে পারে এটা বোঝার জন্য। তো প্রথমে আমরা যেটা করলাম উই ফাইন্ড, আমরা তাহলে এখন কি করব, আমরা প্রত্যেকটা বছরে কস্ট অফ সিপিআই বাস্কেটটা বের করা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো হিয়ার ফার্স্ট অফ অল উই ফাইন্ড আউট, প্লিজ স্যার একটু এখন লিখেন। আবারও বলছি, একটা তো এক্সাম দিয়েছেন, আই থিঙ্ক ইউ হ্যাভ দিস এক্সপেরিয়েন্স। আমিও যেটা কপি চেক করতে যে আমার যেটা মনে হচ্ছে, যারা আসলে ক্লাসে আমার সাথে সাথে প্র্যাকটিস করে নাই, সিলি সিলি মিস্টেক করে মার্কস গুলো কাটা যায়, তো তারাই অ্যাকচুয়ালি মিস্টেক গুলো করে। এই জন্য বললাম যে একটু কাইন্ডলি আমার সাথে বসে বসে এখন ম্যাথটা করেন। তো আমি কি করলাম, ওই যে দেখেন বইয়ে যেরকম টেবিল দেওয়া ছিল, এখানে চেষ্টা করেছি এটা তো যেহেতু ক্লাস টাইমে এটা করা, এরকম একটা টেবিলের মতো করে আমি লিখেছি। আপনি চাইলে এটা টেবিল ফর্মে লিখতে পারেন, আপনার যদি মনে হয় যে না আমি এরকম টেবিল ফর্মে যাবো না, সেটাও যেতে পারে। আমার জন্য যেটা সুবিধা হয়েছে আমি সেই ওয়েতে গিয়েছি। তবে একবারে যে আমি যে ফরম্যাট ইউজ করছি এটা ইউনিফর্ম ফরম্যাট তা না, জাস্ট কোনোভাবে সিপিআই বাস্কেটের কস্টিংটা বের করতে পারলেই আমার জন্য ওকে। তো আমি 2015 এটা বের করছি। সো আমি জাস্ট আইটেমস গুলোকে এইভাবে সাজালাম, আইটেমস, কোয়ান্টিটি, প্রাইস এন্ড কস্ট অফ সিপিআই। So first of all, the items are chocolate and ice cream. Then quantity is already mentioned, that is 5 boxes of chocolate, so 5, and 3 boxes of ice cream, so 5, 3. Then the price is $3.25, and for 2015, and for ice cream, that is the price is $2.5 I mentioned. Then the here the price is multiplied by the quantity to calculate the cost of CPI. So 5 times 3.25, so we get 16.25. And for ice cream, 3 times 2.25, so the value is 7.75. So when we adjust them, we find out that is the total cost is $23.75 for 2015. For example, 2016, same thing, আমি একইভাবে সাজিয়েছি, item, quantity, price and cost of CPI basket. তো একইভাবে আবার বান্ডেলটা সেম নিচ্ছি। এইভাবে যদি 2017 নিই, সেটার জন্য বান্ডেল সেম হবে। যেমন বোঝার জন্য আমি 2017টা নিয়ে এখানে একটু কাজ করি, তাহলে বুঝবেন। যদিও ক্যালকুলেশন, আচ্ছা 16টা আগে দেখিয়ে নিই, তারপরে 17টা আসছি। তো একইভাবে আমি বান্ডেলটা নিয়েছি 5 and 6, sorry 5 and 3, that means for chocolate that is 5 boxes of chocolate, and for ice cream 3 boxes of ice cream. Then the price rate is $3.5. Then the for chocolate the price ice cream price rate is $3. So আমরা যখন ক্যালকুলেশনে যাচ্ছি 5 times 3.50 is equal to 17.50. এইটা আবার আমার নেটওয়ার্ক আনস্টেবল। আচ্ছা, মাঝখানে মনে আমার কথা একটু কেটে কেটে শুনতে পাচ্ছিলেন, এখন মনে হয় ঠিক হলো। আচ্ছা, তো এটা বোঝা যায়, এই যে বললাম না, একদম আমার এন্ড থেকেই বোঝা যায় যে আমার নেটওয়ার্কের কি অবস্থা, আপনার নেটওয়ার্কের কি অবস্থা শো করে। আচ্ছা, দেন আসে হচ্ছে আইসক্রিম ওই যে 3 times 3 সেখান থেকে পেলাম, সো 3 times 3 $9 আমরা পেয়ে গেলাম। দেন দুটোকে অ্যাডজাস্ট করে $26.50 আমি পেলাম। আপনি যদি চান আমরা 2017 এরটাও বের করতে পারি, 2017 এরটা বের করছি, উপরে লিখছি। So like 2017, the for that means the quantity will be same 5, 3. For chocolate, the price rate is $4. and $4 ta nilam, $4.00. And for ice cream, the price rate is $3.50. আমি সেটা নিয়ে নিলাম $3.50. So তাহলে আমি যদি $4 দিয়ে মাল্টিপ্লাই করি for chocolate, আমার এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 20.00, and for ice cream that will be 17.5, না 3 তিরিকে নয় 10 10.5 10.5 10.50, আমি তো মুখে হিসেব করলাম। আচ্ছা 10.50 এভাবে আসবে। তো দেন আমি যখন এটাকে যোগ করছি, অ্যাডজাস্ট করে নিলাম, এটার ভ্যালুটা আমরা পেলাম হচ্ছে 30.50, এরকম একটা ভ্যালু কিন্তু আমি এখানে পেলাম।
in total যেটাকে আমি 2017 বের করলাম। In the same way we can calculate for 2018, এভাবে আমরা আসবো। তো আবার একটু সময় দিচ্ছি, যেমন 2015টা লিখেছেন, 16টা লেখেন, 17 পর্যন্ত আমরা বের করলাম, আমরা একটু তুলে নিই। আচ্ছা, একটু জাস্ট ফিডব্যাক পারপাসে যেহেতু আমার আজকে লাগবে, আমি কি পড়ানোর সময় একটু ফাস্ট কথা বলি যখন আমি কাজগুলো করি বা পড়াই? না ম্যাম, ঠিকই আছে ম্যাম। মানে এই ফ্লো থেকে আপনারা যেতে পারেন। আমি একদম মিড লেভেলের স্টুডেন্ট থেকে এভারেজ লেভেলে, মানে ওনাদের ফিডব্যাক চাই, ফার্স্ট লার্নারদের থেকে স্লো লার্নারদের কাছে জানতে চাই। কোনো ক্ষেত্রে কি মনে হয় যে ম্যাডাম একটু ফাস্ট যাচ্ছে, একটু স্লো গেলে ভালো হয়? ম্যাম মাঝে মাঝে হয়, আর ফার্স্টের দিকে প্রবলেম হয়তো, এখন ম্যাম অনেকটাই। আচ্ছা, মানে তার মানে ধরেন একজন নিউ কামারের জন্য যদি আমার সেশন হয় তাহলে আমার একটু স্লো কথা বলা উচিত, এটা বলতে পারেন? মানে ধরেন আমার ক্লাস আপনি আজকে ফার্স্ট পাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি যখন ক্লাসটা নিচ্ছি তখন আমি আরো একটু স্লো গেলে আপনার জন্য বেটার হয়। ইজ ইট? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ম্যাম জি। ম্যাম বলতেছি ম্যাম, মানি সাইন এটা কি ম্যাম আগে দেওয়া সঠিক নিয়ম কোনটা? আচ্ছা, আগে নাকি পরে? ডলার সাইনটা জি ম্যাম। আচ্ছা, ডলার সাইনটা হচ্ছে গিয়ে, ডলার সাইন যদি দেই তাহলে এটা আগে দিতে হয়, ঠিক আছে? বাট বাংলাদেশে যদি আমি টাকা লিখি, টাকাটা কিন্তু আমরা পরে লিখি, টাকাই লিখি টিকে বা বিডিটি, যেটাই লিখি না কেন এটা পরে দেয়। এক একটা দেশের এক এক সিস্টেম। পাউন্ডটাও কিন্তু আগে বসায়, আবার বাংলাদেশিটাকে যেটা বললাম ওটা, আবার রুপিও কিন্তু আরএস যেটা লিখি আমরা শর্টকাটে, ওটাও আবার পরে বসায়। মানে এটা যেমন লেফট সাইডে বসাচ্ছে, ওটা রাইট সাইডে বসে, এটাই বলতে চাচ্ছি। এক একটা কারেন্সির জন্য এক এক রকম সিস্টেম। আচ্ছা, তো এইভাবে হচ্ছে কি আমরা প্রত্যেকটা ইয়ারের কস্ট অফ সিপিআই বাস্কেট বের করে নিতে পারবো। এরপর আমরা চলে যাই। জি বলেন। ম্যাম এই টেবিলে তো কোয়ান্টিটি দেয়া থাকে না, তাহলে কোয়ান্টিটি কোথা থেকে আসবে? কোয়ান্টিটিটা হচ্ছে ওই যে আগে থেকে আমরা ফিক্সড দিয়ে দিচ্ছি, যে বলে দিচ্ছি, এই যে দেখেন ইয়েলো কালার দিয়ে এই জন্য মানে মার্কার দিয়ে মার্ক করেছি। ঠিক আছে এই ম্যাম। কোয়ান্টিটিটা সবার জন্য সেম হবে, এবং এটা আমি এটা বলবো যে ম্যাডাম এটা কি মেনশন করে দিবেন? হ্যাঁ দিব। কোনো কারণে কি আপনাদের ক্লাস টেস্টের মতো হতে পারে নাকি যে ইমাজিন করে নিতে বলেছে? না, এই ক্ষেত্রে ইমাজিন করতে বলি না, বিকজ হচ্ছে এই বান্ডেলটা ইম্পর্টেন্ট, এই বান্ডেলের উপর পুরো জিনিসটা ডিপেন্ড করে, তো এইখানে ইমাজিনটা খাটাইতে বলি না। কারণ সিপিআই আমি শেষে বলবো যে সিপিআই এই ইনফ্লেশন রেটের ম্যাথ অনেক ট্রিকি। ট্রিকি মিনস এইখানের একটা স্টেপ ভুল মানে পুরো ম্যাথটা ভুল। ম্যাথ এখানে এটা ডিপেন্ডেন্সি অন্যরকম, অন্য লেভেলের। আচ্ছা, সো একইভাবে এখন আমরা এখন পার ইয়ারের আমরা হচ্ছে সিপিআই টা বের করছি। ফর এক্সাম্পল হিয়ার আমরা 2015 এটা বের করেছি। ফর 2015 obviously it will be 100। সো দেখতে পাচ্ছি কারেন্ট ইয়ারের সিপিআই টা হচ্ছে গিয়ে কস্ট সিপিআই বাস্কেট হচ্ছে 23.75। ওটাকে আমরা হচ্ছে ডিভাইডেড করেছি বেস ইয়ারের সিপিআই হিসেবে 23.75, দেন দ্য থিং ইজ মাল্টিপ্লাই বাই 100, সো দ্য অ্যান্সার উইল বি 100 হিয়ার। এখানে আমার জায়গা নাই, একটা একটু লিখলে উল্টা পুল্টা হয়ে যাবে বিধায় আমি এটা লিখি নাই। আচ্ছা, একইভাবে 2016 এ বের করেছি। 2016 the cost of CPA basket is $26.50. That's divided by the base year cost of CPI, which is $23.75. Then the whole thing is multiplied by 100 and the answer is 111 এরকম। এখন আসি একটা আরেকটা তো করে দেখাতে হয়, 2017টাও আমরা একটু বের করি। তো যদি 2017 একটা বের করতে যাই, so for 2017 already just আমরা এখনই বের করলাম। for 2017 the cost of CPI basket according to the 2017 that is $30.50. That will be divided by the CPI basket of base year. Okay,
স্কয়ারটা ডিভাইডেড করলাম 23.75 and then the whole thing will be multiplied by 100 এখানের অ্যানসারটা কি আসে আমাকে একটু বলেন তো দেখি কেউ ম্যাম কোনটা ম্যাম এই যে 17 এ যেটা বের করছে এই যে 30.50 কে 23 128.42 বুঝিনি আরেকবার যদি একটু বলতেন ম্যাম 128.42 128.42 128 জি 128.45 128.45 ভাই একজন বলো একজন 128.42 এরকম জি মিস আচ্ছা তো 2017 এর জন্য 128.42 আমরা অ্যানসারটা পেলাম এই ভাই এই যে দেখেন অলরেডি উল্টা পাল্টা হয়ে গেছে আমি এটা মুছে দিব এই জন্য তো 2017 এর জন্য এইভাবে আমরা পেলাম 128.42 এখানে 100টা মুছে দিয়েছে এটা কিন্তু পুরোটা আবার 100 দিয়ে মাল্টিপ্লাই হবে সো এখন আসি ইনফ্লেশন ক্যালকুলেশনে ইনফ্লেশন রেটের ফর্মুলাটা আমরা লিখেছি তারপরও আমি জানি আপনি লিখেছেন আমি যাকে জিজ্ঞাসা করবো উনি একটু অ্যান্সার করেন জিম আপনি একটু বলেন তো ইনফ্লেশনের ফর্মুলাটা কি লিখেছেন খাতায় জিমের নেটওয়ার্ক আমি দেখতে পাচ্ছি স্টেবল মোহাম্মদ আরাফাত জিম আমার লাস্ট আইডি যেটা 118 যিনি আমার ক্লাসের স্টুডেন্ট আচ্ছা জিম নাই বুঝলাম রাকিব আছেন মোহাম্মদ রাকিব খান জি ম্যাম আছে ম্যাম আচ্ছা একটু ইনফ্লেশনের ফর্মুলাটা লিখতে বলেছিলাম একটু বলেন তো ফর্মুলাটা কি ম্যাম ফর্মুলাটা বলবো ইনফ্লেশন রেটের ফর্মুলাটা জানতে চেয়েছে ম্যাম এটা হচ্ছে ম্যাম আমি এসএস নিছিলাম আর কি ম্যাম মানে স্ক্রিনশট নিছিলাম ম্যাম আচ্ছা কে বলতে পারবেন ফর্মুলাটা কি লিখতে বলেছিলাম ফর্মুলাটা কি ছিল ম্যাম আমি বলবো জি বলেন আচ্ছা সাব্বির বলেন আবু আলী সাব্বির বলেন হ্যাঁ আবার বলেন একবার CPI this year minus CPI last year by CPI last year into 100 multiply 100 মাল্টিপ্লাই বাই 100 আচ্ছা লিখতে বলেছি কেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন স্ক্রিনশট দিয়ে যদি কাজ হতো আমি যেখানে স্ক্রিনশট নিতে আমি সেখানে কিন্তু স্ক্রিনশট নেওয়ার কথাটা বলি এখানে স্ক্রিনশট নেন আর যেখানে লেখার দরকার হয় সেখানে লিখতে বলি আচ্ছা এক্সপ্লেনেশন জানতে চাচ্ছি না জাস্ট আমি একটু দেখালাম এটাই আচ্ছা সো দেখেন তাহলে আমাকে বলছে ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের ফর্মুলাটা কিরকম ফর্মুলাটা হচ্ছে এরকম যে সিপিআই অফ কারেন্ট ইয়ার অর্থাৎ আমি যেই বছরে ইনফ্লেশন বের করব সেই বছরের সিপিআই থেকে জাস্ট ইমিডিয়েট আগের বছর যেটা সেটার সিপিআইটা মাইনাস করবো অর্থাৎ সিপিআই অফ লাস্ট ইয়ার ডিভাইডেড বাই again CPI of last year অর্থাৎ ইমিডিয়েট আগের বছর যে সিপিআই হবে সেটাকে আমি ডিভাইডেড করব দেন দ্য হোল থিং উইল বি মাল্টিপ্লাই বাই 100 এভাবে আমরা আসবো এবং যেহেতু 100 দিয়ে মাল্টিপ্লাই করব দ্য অ্যান্সার উইল বি অন পার্সেন্টাইল ফর্ম আচ্ছা এখানে একটা কোশ্চেন আপনারা হয়তো স্কিপ করে গেছেন হয়তো এখনো ওইভাবে অনেকেই যে আমি বুঝতে পারছি স্ক্রিনশট নিয়ে বসে আছেন ম্যাথটা হাতে কলমে করছেন না এই জন্য এই কোশ্চেনটা হয়তো চোখে পড়ে নাই এটা খুব কমন কোশ্চেন ছিল এবং আমি খুব মানে আমি যে বললাম যে আমি কিছু কোর্স ছিল মানে কিছু এমনও ডিপার্টমেন্ট আছে আমি যাদের কাছ থেকে এক্সপেকটেশন ছিল ওরা ভালো করবে না ওরা ভালো করেছে আপনারা করেন নাই মিডিয়া আমার এরকম এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে বলছি সেই কোর্স থেকে আমাকে প্রশ্ন করেছে যে ম্যাডাম সিপিআই ইউনিট কোথায় আপনি তো সিপিআই ইউনিটটা মেনশন করেন নাই যেমন এখানে ইনফ্লেশন রেটের ইউনিট দেখতে পাচ্ছে পার্সেন্টেজ বা আপনি বলছেন এটা পার্সেন্টাইলে দেখাবেন সিপিআই এর জন্য তো কিছু বললেন না এটা নোটিস করেছেন ম্যাম 100 দিয়ে গুণ করা তাহলে তো পার্সেন্টেজে আসবে আচ্ছা আসি এটার উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে কি সিপিআই ও দেখেন ডিফলেটরের মতো প্রাইসের একটা রেশিও না ম্যাম এটা রেশিও ম্যাম এটা তো রেশিও ম্যাম উপরেও ডলার নিচেও ডলার কাটাকাটি গিয়ে কোনো ডলার আসে না ইভেন এখানে 100 দিয়ে আসলে মাল্টিপ্লাই করাটা ম্যান্ডেটরি না ইভেন আমি যখন ফেস টু ফেস ক্লাস করাতাম তখন 100 দিয়ে মাল্টিপ্লাই করে আসলে ম্যাথসটা করানো শেখাতাম না
যেহেতু বইয়ে দেওয়া আছে এবং এই যে এখন এই যে অনলাইনে আমি দূরে বসে শেখাচ্ছি, অনেক ক্ষেত্রে এই কনফিউশন এমন ভাবে ক্রিয়েট হবে যে আপনি আসলে বুঝতেই পারবেন না। তো এই কারণে কনফিউশন যাতে ক্রিয়েট না হয় আমি যেটা করি যে ওই আপনার মানে বইয়ের অনুযায়ী আসে, কিন্তু ইটস আ রেশিও জাস্ট লাইক দ্য ডিফ্লেটর। সিপিআই এবং ডিফ্লেটর অনেকটা কাছাকাছি টাইপের একটা জিনিস, সো দ্যাটস ইট ডাজন্ট হ্যাভ এনি ইউনিট। ওকে, তো ইনফ্লেশনে আবার চলে যাই। তো ইনফ্লেশনে যেটা বলছে দেখেন, সিপিআই ক্যালকুলেশনে যদিও আমরা বেজ ইয়ারটাকে বারবার নিচ্ছিলাম, কস্ট অফ সিপিআই বাস্কেট এট বেজ ইয়ার বারবার ডিভাইডেড করছিলাম, বাট ইনফ্লেশন রেট ক্যালকুলেশনের সময় এগেন আই মেনশন ক্যালকুলেটিং দ্য ইনফ্লেশন রেট আমি কিন্তু আমার বেজ ইয়ার, ইটস নট মাই হেডেক, my headache is what's the CPI of last year. So for example, when I'm calculating the CPI of 2016, I took the CPI of 2016, that is 111, minus the CPI of last year, which was 100, divided by again the CPI of last year, which is 100, then the whole thing is multiplied by, again এটা আমার ফর্মুলাতে আছে, 100 আমি যেহেতু পার্সেন্টেজে নিব এটা চলে আসবে, এবং অ্যান্সার আমি পেলাম হচ্ছে 11%। ক্যালকুলেশনটা তুলি এবং এখানে কমেন্ট করতে হবে। আমাদের মনে আছে গ্রোথ রেট করার সময় আমি একটা ক্যালকুলেশন করতে, অর্থাৎ যেহেতু এটা একটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, আমরা এখান থেকে প্রেডিকশন করতে পারি। যেমন একটা প্রশ্ন ছিল আপনাদের যে হোয়াই গ্রোথ রেট ইজ এন ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, মানে এটার এক্সপ্লেনেশন দিয়েছে। আপনারা যদি ইচ্ছা মতো গুগল করে ওখান থেকে দেখে অ্যান্সার বসিয়ে দিয়েছেন, বাট দ্য অ্যান্সার ওয়াজ ভেরি সিম্পল, নিজে থেকেই লেখা যেত। এটা ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর, কারণ গ্রোথ রেট দিয়ে শুধু একজনের ইনফরমেশন পাওয়া যায় না, ওভারঅল একটা ইকোনমির ইনফরমেশন পাওয়া যায়, সো ইটস এন ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। Another thing is that from growth rate we can predict what will happen in future, we can predict that. এই ধরনের কম্পোনেন্ট গুলোই সাধারণত ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর হয়। দেখেন মাইক্রোতে যখন আমি পড়েছি ইন্ডিভিজুয়াল ইকোনমিক অ্যাক্টিভিটিস এরকম কোনো কম্পোনেন্ট পাই নাই যেটা দিয়ে আমি আপনার অবস্থান 2 মাস পরে কি হবে বলতে পারবো, বাট গ্রোথ রেট বলেন, ইনফ্লেশন রেট বলেন, আনএমপ্লয়মেন্ট, অনেকগুলো কম্পোনেন্ট পড়ে আসলাম, এগুলো সবকিছু দিয়ে মোটামুটি এটা ওভারঅল ইকোনমিতে কি হচ্ছে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি, অনেক কিছু বলতে পারি। তো যেখানে আমার ফিউচারের কথা আমি বলতে পারছি, সেই জায়গাটার মানে এই কথাটা বলতে পারলেই তো বোঝা যায় যে ইটস এ ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। আনফরচুনেটলি গুগল করেছেন তো গুগল মামার অ্যান্সারই আসছে, গুগল মামার অ্যান্সার আসছে, গুগল মামার মানে কপি পেস্ট অ্যান্সার, তো সেরকমই মার্কস পাবেন। এটা তো আমি বারবারই বলছি, এখনো যদি আপনি না বুঝেন যে কপি পেস্টের জন্য আমি কপি পেস্ট মার্কস দেই, তাহলে আমি আসলে বলবো যে আমি অ্যাজ এ টিচার ফেইল, আমি যে কতটা স্ট্রিক্ট এই ব্যাপারে আপনাদের হয়তো বোঝাতে পারি। আচ্ছা, তো এখানে দেখেন আমার অ্যান্সারটা, আমরা এই ম্যাথসটা আমাদের করা, আমার অ্যান্সারটা হচ্ছে 11%। এখন আমাদের এই যে যখনই আমরা প্রত্যেকটা বছর ইনফ্লেশন রেট বের করবো, এই অ্যান্সারটা বের হওয়ার সাথে সাথে আমাদের এটা কমেন্ট করতে হবে। তো কমেন্টটা কেমন হবে দেখেন, আমরা জানি ইনফ্লেশন কি, ইনফ্লেশন মিনস ইনক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, সো ইটস এ পজিটিভ ভ্যালু, না ইনক্রিজ হচ্ছে। তো এখানে কিন্তু আসলে অ্যান্সারটা পজিটিভ 11%, আমার কাছে অনেকটা এরকম মনে হচ্ছে যে ভ্যালুটা পজিটিভ। তো এটা যখনই 11% আসলো, আমি কি বুঝলাম যে আমার প্রাইস লেভেল 11% বেড়েছে, তো এই কথাটা বলতে হবে না। তো এইভাবে আমরা বলবো therefore in 2016 there is inflation। আপনি বললেন যে ম্যাডাম এটার উল্টা কিছু হতে পারে, হ্যাঁ হতে পারে, আগে একটু বুঝে নিই, আমাকে এটা বলতে হবে therefore in 2016 there is inflation, অর্থাৎ 2016 যে ইনফ্লেশন হচ্ছে এটা আমি বুঝলাম, and the price level is increased by 11%। অর্থাৎ প্রাইস লেভেলটা কত পার্সেন্ট বাড়লো, অর্থাৎ 100% যদি আমরা যাই, এটা যে 11% করে বাড়ছে এটাও মেনশন করলাম, প্রাইস লেভেল ইজ ইনক্রিজড বাই 11%, and the price level is increased by 11%। এখন কথা হলো ম্যাডাম এটা কি সবসময় পজিটিভ অ্যান্সার আসবে? না, নেগেটিভ অ্যান্সার আসতে পারে। আমরা যখন ইনফ্লেশন পড়ছিলাম ওখানে দুই ধরনের পড়েছিলাম, ইনফ্লেশন এন্ড ডিফ্লেশন, জাস্ট দ্য অপোজিট অফ ইনফ্লেশন। ডিফ্লেশন মিন্স দেয়ার ইজ ডিক্রিজ ইন এভারেজ প্রাইস লেভেল, ডিক্রিজ ফল করাটা কি আমরা নেগেটিভ হিসেবে নেই না? তো যদি নেগেটিভ সাইন আসে তখন আমরা সাইনটা দেখে বলবো, তো সাপোজ ধরেন এখানে 2016 এ নেগেটিভ আসছে, তো আমরা এভাবে বলবো দেয়ার ইজ deflation in 2016 and the price level falls by or decreased by 11%। এখন প্রশ্ন হলো ম্যাডাম এটা কতবার করতে হবে? যতবার ইনফ্লেশন রেট বের করবেন ততবার এই কাজটা আমাকে করতে হবে। তো যদি আমি 10 বার বের করি 10টা বছরের জন্য 10টার বছরের কমেন্ট দিব।
এখন আসি কয়টা বছরে বের করতে পারবো, বেজ ইয়ারের জন্য কি পারবো? আচ্ছা, এখানে একটু খটকা লাগবে। দেখবেন যে সিপিআই ক্যালকুলেশনের সময় যে রিয়েল জিডিপি তে কিন্তু এরকম, মানে আমরা যখন জিডিপি ক্যালকুলেশনে যাচ্ছিলাম আমরা দেখেছিলাম যে বেজ ইয়ারের নমিনাল জিডিপি ছাড়া কিছুই বের করতে পারি না। বাট ইনফ্লেশনের ক্ষেত্রে যেটা হয় যে বেজ ইয়ারের আমরা সবই বের করি এক্সেপ্ট দ্য ইনফ্লেশন রেট। অর্থাৎ আমরা কস্ট অফ সিপিআই বাস্কেট বের করি, সিপিআইটা পর্যন্ত বের করি, অর্থাৎ দুইটা কম্পোনেন্ট যেটা আমরা বের করে নিতেছি পুরোটাই বের করছি বেজ ইয়ারের, কিন্তু একমাত্র ইনফ্লেশন রেটটা ক্যালকুলেশন করতে পারছি না বিকজ উই ডোন্ট নো দ্য প্রিভিয়াস ইয়ার ইনফরমেশন। যদি জানতাম তাহলে করতে পারতাম, প্রিভিয়াস ইয়ার ইনফরমেশন যেহেতু থাকে না তাই পারি না। তো এখানে যখন আমরা বের করতে যাব তখন কিন্তু 2015 এর ইনফ্লেশন রেট আসবে না, জাস্ট আসবে 16, 17 এন্ড 18। 16 এর তো বের করলাম, আমরা দেখি তো 17 এরটাও কত হয়, যেহেতু 17 এরটা আমরা বের করেছি অলরেডি। তো 17 এর জন্য আমরা দেখলাম হচ্ছে কস্ট অফ সিপিআই বাস্কেট ইজ 128.42। এটা হচ্ছে গিয়ে মাইনাস যাবে কি, আমরা ফর্মুলা ওয়াইজ জানি যে ইনফ্লেশন রেট ইজ ইকুয়াল টু সিপিআই অফ কারেন্ট ইয়ার মাইনাস সিপিআই অফ লাস্ট ইয়ার। একইভাবে লাস্ট ইয়ারের সিপিআই হচ্ছে 111, দেন আবার লাস্ট ইয়ারের সিপিআই হচ্ছে 111, দেন দ্য হোল থিং ইজ মাল্টিপ্লাই বাই 100। তো এটা করেন এবং এটার অ্যান্সারটা আমাকে বলেন। এটা আমরা 2017 এরটা বের করছি। ম্যাম 15. ম্যাম 15.10%। 15.10% এরকম পজিটিভ সাইন। ম্যাম 69 পজিটিভ। 15.69 15.69%। ম্যাম পজিটিভ হবে। জি ম্যাম পজিটিভ পজিটিভ। সাইন। তাহলে আমি কি কমেন্ট করব? সো therefore in 2017 কি there is inflation because the sign is positive, which means the price level increased by or এক্সপান্ডটা বলা যায় না, যেন বলছে না, প্রাইস লেভেল ইনক্রিজ বাই 15.69%। অর্থাৎ আগের বছরে যদি কোনো প্রোডাক্টের দাম 100 টাকা ছিল, ওই 2017 এ ইনফ্লেশনের সাথে which is a very high rate of inflation, আমি এটা নিয়েও আসবো। সো 2017 এ যেটা প্রাইস লেভেল হয়ে যাবে 115.69 টাকা এরকম। আচ্ছা এখন একটু পয়েন্টের পরে তো সংখ্যার কোনো সমস্যা নাই আর কি। না 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 না, ওটা কোনো সমস্যা নেই, পয়েন্টের আগের ভ্যালুটা ঠিক থাকলেই মার্কস পাবেন। ইভেন অনেক ক্ষেত্রে কনসিডারেবল, যেমন এই যে আমি ক্লাস টেস্টে কপি চেক করতে যে বলছি অ্যান্সার ভুল করেছেন, সেই ক্ষেত্রে আমি স্টেপ গুলো দেখছি একদম ফুল জিরো না দিয়ে। এই ক্ষেত্রে হয়তো জানাই রাখি যে তো ম্যাথস থাকবেই, ম্যাডাম আমি অ্যান্সার ভুল করলাম, আপনাকে পুরো জিরো দিয়ে দেন। ম্যাক্সিমাম কেসে ফুল জিরো দেই না, যদি আমি দেখি যে আপনার স্টেপ গুলো ঠিক আছে, আপনি চেষ্টা করেছেন এবং স্টেপ প্রসিডিউরটা ঠিক আছে, হয়তো ভুল করেছেন, তখন আমি অ্যান্সারে ভুল আছে, তখন হয়তো আমি স্টেপ গুলো কত পার্সেন্ট অ্যাকুরেসি আছে সেটা বেসিসে কিছু মার্কস দিই। যেমন এই ইনফ্লেশনের ক্যালকুলেশনে বলি, এটাতে সবাই এই ভুলটা করে, কোনো কারণে ধরেন আপনি বেস ইয়ারের সিপিআই বাস্কেটে ভুল করে আসছেন, তার মানে কি ওভারঅল জিনিসটাই ভুল না? প্রত্যেকটা স্টেপের অ্যান্সার ভুল না? কিন্তু আপনি তো স্টেপ ফলো করেছেন। এখন আপনাকে যদি আমি একদম জিরো দিয়ে দিই, নিজেরও দিতে খারাপ লাগে টু বি অনেস্ট। আমি দেখলাম, বুঝতে পারছি যে স্টুডেন্টটা শিখেছে, একটা স্টেপে ভুল বলে পুরোটা ম্যাথটা ভুল চলে আসে, তখন আমি একটা মার্কিং করি, একেবারে জিরো দেই না। যদিও ইকোনমিক্স এর রুলস ওয়াইজ আমাদের জিরো দিয়ে দেওয়া উচিত, কোনো সমস্যা নেই, যেহেতু অ্যান্সারই হয় নাই, প্রেডিকশনই তো ভুল আসবে, আমি তো সে তো মার্কস ডিজার্ভ করে, কিন্তু তারপরে আমি মার্কসটা দিই। আচ্ছা ফাইনালি এখন যেটা বলবো, এইভাবে আমরা জি বলেন। ম্যাম এখানে যে প্রাইস আর কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন হয়েছে, এটা কি আমরা যখন অ্যানসার স্ক্রিপ্টে লিখবো এটা কি ম্যান্ডেটরি দেখানো? বেটার দেখালে আপনার ভুলটা হবে না। মানে আমি সবচেয়ে শর্টেস্ট ওয়েতে করার চেষ্টা করেছি, এখানে যেহেতু ওয়ার্ড ফাইল আমি ক্লাসের মধ্যেই টাইপ করে করে করছি, তো এখানে যেতটুকু না নিলেই না সেই অংশটা হচ্ছে আমি সবসময় দেখাই, না লিখলেই না অতটুকু, তো বেটার হয়, ভুলটা হয় না তখন আর। ওকে, সো চলে যাই এইভাবে। এখন দেখলাম যে 15, তাহলে আমরা বুঝলাম এইভাবে আমরা 2018 এরও বের করতে পারবো। এটার জন্য ওটার কস্ট অফ সিপিআই বাস্কেটটা লাগবে এতটুকুই, তারপরে সিপিআইটা বের করে আনবো, তারপরে সেখান থেকে আসবো। এখন আসি ইনফ্লেশন রেটটা আসলে আইডিয়াল ভ্যালুটা কত বা কত পার্সেন্ট হলে আমরা এটাকে একটা মানে বুঝতে পারবো যে এটা একটা গুড পজিশনে আসছে। এটার আসলে ওইভাবে বলা নাই, তবে আনএমপ্লয়মেন্ট রেটের মতো আমরা যেমন দেখেছিলাম যে একটা ইকোনমিতে কখনোই আনএমপ্লয়মেন্ট রেটটা জিরো হবে না, বিকজ দেয়ার উইল বি
frictional unemployment, that means the search unemployment, that means there will be some fresh graduate who are going to try to enter the job market, so there will be some sort of unemployment rate all time. Just like that, for inflation there is some sort of inflation rate যেটার নিচে আমরা কখনোই যাবে না। আমি জাস্ট উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে এই রেটটা হচ্ছে 4%। অর্থাৎ একটা ইকোনমিতে যদি 4% আনএমপ্লয়মেন্ট রেটেরও কিন্তু এটা 4%ই বলে। তো একটা ইকোনমিতে যদি ইনফ্লেশন রেটটাকে আমরা অ্যারাউন্ড 4% দেখি বা 4%-এর কাছাকাছি দেখি, আমরা বুঝবো যে ওই ইকোনমিতে এটা একটা কমন ইনফ্লেশন রেট, এটুকু থাকবেই। এবং ইনফ্লেশনের সাথে আনএমপ্লয়মেন্টের একটা রিলেশনশিপ আছে, ওটার জন্য আসলে আমাদের এই একটা সর্ট অফ ইনফ্লেশন থাকতে হবে, আদারওয়াইজ ইকোনমিটা কোলাপস করবে, অর্থাৎ ডিফ্লেশন দেখা দিবে এবং ইকোনমিটা ফল করবে, অর্থাৎ জব ক্রিয়েশন হবে না, এমপ্লয়মেন্ট জেনারেট হবে না, নেগেটিভ রিলেশনশিপ। মজার ব্যাপার হচ্ছে ইনফ্লেশন রেট হাই হলে ওই দেশে বেকারত্বের হার কমে যায়, নেগেটিভ যেহেতু রিলেশনশিপ, সো উই নিড এ সর্ট অফ ইনফ্লেশন রেট। তো ওইটা যদি নাই থাকে তাহলে আর ইকোনমিক ওয়ার্ক করবে না। তো যেটা বলতে চাচ্ছিলাম, কিছুদিন আগে একটা বিষয় নিয়ে খুব ট্রোল হয়েছিল, এটা মনে হয় 1-1.5 বছর আগে দেখেছি আমি। সেটা হচ্ছে আমাদের দেশের একজন বড় একজন obviously politically very influenced person, he said that in Bangladesh there is no in Bangladesh the unemployment rate is at tolerable rate, or there is no unemployment in Bangladesh, এরকম একটা কথা উনি বলেছিল। আচ্ছা আমি একটু বলিনি, আমাদের প্রাইম মিনিস্টারের ছেলে উনি বলেছিলেন। উনি যখন এই কথাটা বললেন, এটা নিয়ে অনেক ট্রল ফেসবুকে, যে উনি বলছেন বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট নাই, অথচ বাংলাদেশে বলে শিক্ষিত বেকারের সংখ্যা 26 লক্ষ। মানে এটা হুইচ ইজ অ্যাবসার্ড থিং। বাংলাদেশে টারশিয়ারি লেভেল এডুকেশনে 26 লাখ স্টুডেন্ট নাই, সেখানে 26 লাখ শিক্ষিত বেকার বসে আছে, এটা খুব ইরিলেভেন্ট একটা কথা। তো মানে আমি আমার একদম সিম্পল অ্যাজ এন ইকোনমিস্ট আমি আমার প্রেডিকশন গুলো বলছি, এই জন্যই বললাম। তো পরে আমি আসলে তখন উনার কথা তখন আমি দেখলাম, আমি তো বুঝতে পারলাম যে এরকম একটা কিছু। তো ওই বছরে তখন আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট, যে সার্চ আনএমপ্লয়মেন্টের রেটটা কতটুকু। আমি দেখলাম ওই সময় বাংলাদেশের ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট রেট ওয়াজ 4%। ইকোনমিক ইন্ডিকেটর কি বলে 4%, দ্যাটস আ কমন আনএমপ্লয়মেন্ট রেট। 4% থাকা মানে আমরা বলবো যে ওই দেশে আসলে আনএমপ্লয়মেন্টই নাই, অর্থাৎ ম্যাক্সিমাম পিপল তারা কিছু না কিছু করছে। সেই সেন্সে উনি বলেছেন যে দেয়ার ইজ নো আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ, অর দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইজ টলারেবল। এটা নিয়ে ট্রল করার কিছু নাই। এই যে আমরা ফেসবুক বোদ্ধা হয়েছে এক একজন, না বুঝে না শুনে অনেককে অনেক ভাবে যেমন জাজ করে, অনেকে অনেক আননেসেসারি কমেন্ট করে ফেলি। তো উনি যেটা বলেছেন ওটা হুইচ ইজ রাইট, আমরা না বুঝে কত কমেন্ট করে বসে আছি। ঠিক একই ভাবে একটা দেশের ইনফ্লেশন রেটটাও 4%, অ্যারাউন্ড 4% যদি থাকে আমরা ধরে নিই যেটা টলারেবল। কিন্তু এরপরে যদি চলে যায়, স্পেশালি when it touch to the double digit, it's really excess for us, because আমরা এখন এতটুকু বুঝি যে when there is the rate of inflation is high, we will go to the situation that is this saving. So this savings will step that means আপনাকে যেটাকে বলে ফোর্সফুলি আপনাকে ঠেলে দিবে হচ্ছে গিয়ে লেস ইনভেস্টমেন্ট, এরকম একটা দিকে। তো এই জিনিসটা কিন্তু নেগেটিভলি একটা ইন্ডিকেটর দেখায়। তো এবং এই যেটার সাথে ক্রাইম রেট ইনক্লুডেড, এটার সাথে অনেক কিছু ইনক্লুডেড, এই জন্যই বলছি যে এই জিনিসটা কিন্তু হয়। এইটাই ছিল বিষয়। তো উনি কিন্তু ভুল বলে নাই, এবং আমরাও না অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো আমরাও না বুঝে না শুনে কোনো সময় যে ট্রল করে বা এগুলো না করে আসলে বুঝে কাজ করার চেষ্টা করব। এবং আর একটা লার্নিং আমার এই যে এইগুলো দেখে যখন এই যে এইগুলা বুঝি, কিছু ইন্ডিকেটরস বুঝতে পারি বা অনেক সময় বুঝি যে মানুষ কতটা ভুল বুঝছি, সেটা থেকে আমি একটা জিনিস বলবো, নেভার ম্যানিপুলেট সামওয়ান বেসড অন আদার্স ওপিনিয়ন, নেভার ম্যানিপুলেটেড ইয়োরসেলফ অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি, নেভার ম্যানিপুলেটেড ইয়োরসেলফ বেসড অন আদার্স ওপিনিয়ন। ফর এক্সাম্পল, ধরেন আমি তো আমাকে তো চিনেনি না, ধরেন আপনার কোন সিনিয়র ভাই বলেছেন ম্যাডাম খুব পচা ক্লাস নেয়, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আমাকে চিনে না। এখন আমার ক্লাসে যদি আপনি ওই অ্যাজাম্পশন নিয়ে আসেন ম্যাডাম খুব পচা ক্লাস নেয়, বা ধরেন ম্যাডাম খুব রাগী, আমি যাই করি না কেন আপনার কাছে তখন ওই যে এটাকে বলে ম্যানিপুলেটেড হওয়া। তখন কিন্তু আপনার ব্রেইন সেট আপ নিয়ে নেবে যে ও হচ্ছে গিয়ে রাগী। আমি আমার নিজের লাইফে দেখেছি, আমি এক্সাম্পলও দিব।
তো এই জন্য যেটা করবেন, কেউ কোনো ইনফরমেশন দিলে আগে নিজে ক্রস চেক করবেন। আপনি একটু চিন্তা করবেন, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমরা একে ক্লাস করে দেখি, করে যদি আপনার মনে হয় রাগী তাহলে আপনি একসেপ্ট করবেন ওপিনিয়ন, হ্যাঁ ঠিকই বলছে ম্যাডাম, খুবই রাগী। আর যদি মনে হয় যে না রাগী না, টলারেবল, তাহলে মনে করবেন টলারেবল। আগে থেকে ইয়াটা হিসেব করবেন না। এরকম যেমন আমি আমার ওপিনিয়ন বলছি, আমি আমার টিচারদের এটাই বলছি, মাস্টার্স লেভেল আমার ফেভারিট স্যার, ওনাকে নিয়ে অনেকে আসলে উনি হচ্ছেন গিয়ে অনেক পড়ায়, কি পড়ায় কিছু ছাতা মাথা কিছু বোঝা যায় না, এরকম শুনলাম। তো অবভিয়াসলি আমি ওইরকম মাইন্ডসেট নিয়ে চলে গেলাম, স্যার তো কিছুই বোঝায় না, অনেক ছাতা মাথা বুঝায়, অনেকক্ষণ ধরে পড়ায়, কিছুই বোঝা যায় না। আমি ওনার ক্লাসে, আমি ওই যে আমি টিচারদের খুব ভালোভাবে জাজ করতে পারি, স্যারের ক্লাসে যে আমি দেখলাম স্যার খুবই পাঞ্চুয়াল, স্যার একদম সময় ধরে 2 আওয়ার্স ক্লাস রুমে 2 আওয়ার্স নিবে, প্রত্যেকটা বিষয় ছোটখাটো খুঁটিনাটি বিষয় এক্সপ্লেন করে সে লিখছে এবং বুঝাচ্ছে। ইয়েস, হি ইজ ফ্রম এক্স জেনারেশন, দ্যাটস তার বোর্ড ওয়ার্কটা বেশি, বোর্ড ওয়ার্কে কাজ করতে, এই জন্য বেশি খাটায় নিয়েছে, এই জন্য স্টুডেন্টদের পছন্দ না, কিন্তু সে কিন্তু পুরো জিনিসটা এক্সপ্লেন করছে। তো দেখেন, আমি যদি ওই ওপিনিয়ন নিয়ে বসে থাকতাম তাহলে আমার কাছে মনেই হতো যে উনি এইভাবেই পড়াচ্ছে। তো আমরা কখনো যাতে অন্য ইনফরমেশনে ম্যানিপুলেটেড না হই, যে ফেসবুকের কল্যাণে এই জিনিসটা আমরা খুব বেশি হয়ে বিধায় এটা কথাটাও বললাম, সেটা আমাদের স্টাডির ক্ষেত্রে দেখালাম, স্টাডিটা করেই দেখাই দিলাম যে দেখেন আমরা হয়তো ওই যে ট্রল করেছি যে হ্যাঁ বলছে বাংলাদেশে কোনো বেকারত্ব নাই, কে বলছে? তো বিষয়টা তো আসলে উনার কথা অনুযায়ী তো ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ওয়াইজ তো ট্রু, বাংলাদেশে কোনো বেকারত্ব আসলেই নেই, মানে ওই অ্যাকর্ডিং টু দ্যাট স্ট্যাটিস্টিক। এখন হয়তো হ্যাঁ হতে পারে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন ভুল আছে, কিন্তু সেটার বেসিসে যদি আমি বলি, যেটা আমার তো ভুল না, আমার আমার নলেজ তো বলছে যে ইয়েস দেয়ার ইজ নো আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। সো এটা কিন্তু আমি হলে আমিও একই কথা বলতাম, তো এখানে কি ট্রল হইতো ম্যাডাম বলছে যে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট নাই, বিষয়টা এটা এরকম। আচ্ছা, আজকে এখানেই শেষ করে দিব। আমি আজকে আর একটা চ্যাপ্টার স্টার্ট করতে চাচ্ছিলাম, হুইচ ইজ চ্যাপ্টার 10, যেখানে আমরা হচ্ছে চ্যাপ্টার 9, যেখানে হচ্ছে গিয়ে আমরা মানি অ্যান্ড মানি রিলেটেড কিছু টার্ম নিয়ে স্টাডি করবো। সেটা আমরা নেক্সট ক্লাসে চলে যাবো। আই নিড অনলি ½ an hour টু কমপ্লিট দ্যাট ভেরি ইজি চ্যাপ্টার। বাট চ্যাপ্টারটা মজা, ম্যাক্রো ইকোনমিক্স পড়ে যাচ্ছেন বা অ্যাকচুয়ালি ইকোনমিক্স শেষ করে যাচ্ছেন, মানি সম্পর্কে জানেন না, এটা তো আসলে হতে পারে না। সো নেক্সট ক্লাসে আমরা ওটাতে যাবো। আর আপনাদের সাথে হোপফুলি আজকে সন্ধ্যায় দেখা হবে। আমার জন্য একটু প্রে করেন যাতে সবকিছু ঠিক থাকে এবং সেশনটা যাতে ভালোভাবে নিতে পারি আপনাদের। এবং আমাদের 9 নাম্বার চ্যাপ্টারটা কি ম্যাম লাস্ট চ্যাপ্টার? হ্যাঁ হ্যাঁ, ওটাই লাস্ট চ্যাপ্টার। 9 না 8, আমি হয়তো ভুল বলতে পারি, মানে 8 9, যে কোনো একটা। মানি মানি প্রাইস লেভেল ইনফ্লেশন চ্যাপ্টারটার নাম। তো মোস্ট অফ এটা মানে 8 নাম্বার চ্যাপ্টার। যাই হোক, ওই চ্যাপ্টারটা পড়াবো, ওখানে মানি টার্ম কিছু পড়াবো, ওটাই আমাদের লাস্ট চ্যাপ্টার, এটাই বলতে চাচ্ছি। কিন্তু চ্যাপ্টারটা সোজা, সবচেয়ে সোজা এখন পর্যন্ত যা পড়ি আসি এর মধ্যে সবচেয়ে সোজা চ্যাপ্টার হচ্ছে গিয়ে ওই চ্যাপ্টারটা। এখন এটাও একই কথা, এটা জাজ আমার কথা থেকে না করে নিজে যখন পড়বেন পড়ে বুঝে নেবেন। তবে আমার কাছে নিজে পড়াতে যে আমার কাছে খুব ইজি আর একটা চ্যাপ্টার মনে হয় চ্যাপ্টার 8, এই জন্য আমি বলি যে চ্যাপ্টার 8টা ইজি। আচ্ছা, আর একটা জিনিস, আজকের সেশনটায় পরে আমরা নেক্সট ক্লাসে আমি বলে দিব যে আপনাদের হচ্ছে কি প্রেজেন্টেশনের জন্য সাবমিশনের ডেট কতদিন থাকবে। তবে মিনিমাম আমি 7 days টাইম দেই, তো দিয়ে দিব। তবে দেখবেন যে আজকেই একটা ফোল্ডার হয়তো ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন। তো ওই ফোল্ডারটা হচ্ছে ওখানে আপনার কিছু টপিক সিলেকশনের বিষয় টিষয় থাকবে, তো ওগুলো একটু দিয়ে দিবেন, ওগুলো আনলিমিটেড টাইম থাকবে। আর আপনাদের সাথে কথা বলে আমি হচ্ছে লাস্ট টাইম অফ সাবমিশনটা দিব, তবে অ্যাটলিস্ট 7 days টাইম দিব, এটাই বলতে চাচ্ছি। ম্যাম জি ম্যাম একটা রিকোয়েস্ট ছিল কি, যে হচ্ছে আমাদের যে মার্কেট ইন্ডিকেটর যেগুলো আছে, যে 3টা রেশিও, হুম 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 ম্যাম ওইটার জন্য একটা যদি আমাদের ওয়ার্ড ফাইলে একটা প্রশ্ন আকারে দিয়ে দিতেন তাহলে আমাদের ম্যাম সুবিধা হতো। একটা মডেল দেখে আমরা প্র্যাকটিস করলে ভালো হতো, তারপরে আবার বই থেকে করলাম। আমি একটু বুঝি না, আমি মানে কোন কিসের ওয়ার্ড ফাইলটা দিব এটাই বুঝতে পারছিলাম না, আবার যদি একটু ম্যাম বলতেন। আমাদের আনএমপ্লয়মেন্ট রেট, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, এবং আরেকটা ম্যাম লেবার ও ফোর্স আচ্ছা আচ্ছা পার্টিসিপেশন আচ্ছা, রেট, ওইটা ওই যে ম্যাম যদি দেন। ম্যাথসটা করেছে ওইটার কোনো ওয়ার্ড ফাইল এই যে এরকম আমি দেইনি, সেটাই। জি 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 ম্যাম, যদি ওইটা আপলোড করে দিতেন আমাদের সাথে শেয়ার করলে ম্যাম ভালো হতো আর কি। এটার জন্য না আসলে যে ওয়ার্ড ফাইলে ওইভাবে নাই, আছে তাহলে আমাকে মেক করতে আছে, দেখি ইফ আই গেট টাইম আমি মেক করে দিয়ে দিব। ওটার আসলে মেক করাও নাই, আমি ওটা সবসময় ওই যে হোয়াইট বোর্ড শেয়ার করে করি, তো সব ক্লাসে একই কাজ করি, তো ওই জন্য ওইটার আসলে দেখা গিয়েছে যে কোনো এগুলা যেমন বাকিগুলোর ওয়ার্ড ফাইল বানিয়েছি, ওটার ওরকম ওয়ার্ড ফাইল বানানো হয় নাই।
একটা ম্যাথ যদি একই করে মানে সবগুলা ইনক্লুড করা থাকতো তাহলে ম্যাম সুবিধা হতো আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, রেকর্ডেড ভার্সন তো আচ্ছা ঠিক আছে, তারপর আমি যদি মেক করে আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে। ধন্যবাদ ম্যাম আমাদের ফাইনালি কি 3টা ম্যাথ থাকতে পারে? থাকতেই পারে, না ম্যাম, ম্যাথ বেশি থাকলে ভালো, লিখতে গেলে ম্যাম তবে সমস্যা। 2টা ম্যাথ যে থাকবে ফর শিওর, আমি ওপেন বুক এক্সাম বলে দিলাম। মানে জিডিপি আর ইনফ্লেশনের ম্যাথ যে মিস হবে না এই ব্যাপারে কোনো মানে মানে কোনো কনফিউশন নেই আমার, থাকবেই থাকবে। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আমাদের ওই যে সিটি রেজাল্ট গুলো দিবেন না? হুম, ম্যাম আমাদের তো সবাই একটা দেয়। সিটির হয়তো দিতে পারি, একটা সিটি দিতে পারি, সবগুলো দিব না ম্যাম আমি। তো দিয়ে আচ্ছা হইছে, এখন রেকর্ডিং হচ্ছে, দিয়েছি এগুলা 2টা এগুলা 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 ইয়া করবো না, ডিসক্লোজ করবো না। আচ্ছা ঠিক আছে, দিতে পারি। ওকে ঠিক আছে, এখন তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে, আর আজকের সেশনটা মিস করেন না। ম্যাম অ্যাটেন্ডেন্স ওই যে পার্টিসিপেন্ট লিস্ট থেকে দিয়ে দিব। আপনাদের মনে আর একটা ক্লাস শুরু হয়ে গেছে, যান সেই ক্লাসে যান। ওকে ম্যাম। আসসালামু ওকে আলাইকুম। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।